আমরা 2 নম্বর ইমিউনোগ্লোবিউলিন পড়বো। আমরা বলে এসেছিলাম আগের দিন যে প্রত্যেকটা ইমিউনোগ্লোবিউলিনের বিশেষ বিশেষ বিশেষত্ব আছে। যেমন আমরা যদি আইজিজি কথা বলি তাহলে আকারে ছোট হবে, তারা আদর্শ, তারা সব থেকে বেশি পরিমাণে, সর্বোপরি তাদেরকে আমরা বলবো ম্যাটারনাল ইমিউনোগ্লোবিউলিন। কারণ কি না, একমাত্র আইজিজি আছে যার ক্ষমতা হচ্ছে কি প্লাসেন্টা বা অমরাকে ভেদ করা। আমি আর যতগুলো আইজির কথা বলবো, কোনো আইজি কিন্তু প্লাসেন্টা ভেদ করতে পারে না। একমাত্র ইমিউনোগ্লোবিউলিন জি পারে প্লাসেন্টা ভেদ করতে। আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে আলফা ইমিউনোগ্লোবিউলিন, বা এটাকে আমরা বলি কি না আইজিএ। আইজি এর বিশেষ বিশেষত্ব কি? আইজি এর পরিমাণগত দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে, এবং এই পরিমাণটা হচ্ছে কত না 13 থেকে 15%। আগের দিন দেখতো আইজিজির মানটা 70 থেকে 80 কি আছে কিনা, আমি কোনো একটা ব্যাচে 60 থেকে 70 লিখিয়েছি, ওইটা 70 থেকে 80 করে। যাই হোক, যে ব্যাচে ভুল করেছিলাম। পরিমাণগত দিক দিয়ে দ্বিতীয় স্থান, কিন্তু অনেকটা ডিফারেন্স। এর আণবিক ওজন কত? এর আণবিক ওজন হচ্ছে 1,60,000 ডাল্টন। এটা হচ্ছে আরেকটা বিশেষত্ব। দেখ, আমরা বলে এসেছিলাম যে প্রত্যেকটা ইমিউনোগ্লোবিউলিন হয় মনোমার, না হলে ডাইমার, না হলে পেন্টামার। একটা ইমিউনোগ্লোবিউলিন যদি থাকে তখন তাকে আমরা বলেছি মনোমার, যদি 2 অণু থাকে ডাইমার, আর যদি 5 অণু থাকে তখন আমরা তাকে বলবো পেন্টামার। আইজি এর ক্ষেত্রে একটা ভেরিয়েশন আমরা দেখতে পাবো যে এরা মনোমারও হিসেবে থাকতে পারে, আবার ডাইমার হিসেবেও থাকতে পারে। একমাত্র আইজিএ যে মনোমার, ডাইমার ইত্যাদি হিসেবে থাকতে পারে, মানে হয় মনোমার না হলে ডাইমার। আইজিএ মনোমার এবং মেনলি ডাইমার, ডাইমার এবং কখনো কখনো মনোমার হিসেবে উপস্থিত থাকে। আমরা আগের দিন পড়ে এসেছি, দেখ 4টে পলিপেপটাইড আছে। এখানে 2টো মনোমার আরেকটা পলিপেপটাইড দ্বারা যুক্ত থাকে। সেই পলিপেপটাইডের নাম হচ্ছে জে পলিপেপটাইড। তার মানে আমরা আইজি এর ক্ষেত্রে 5 ধরনের পলিপেপটাইড করব। আমরা এক্ষুনি গঠন দেখাবো। 2টো হেভি, 2টো লাইট, প্রত্যেকটা ইমিউনোগ্লোবিউলিনে আছে। এখানে আরেকটা এক্সট্রা থাকবে, যেটা কি করবে না 2টো মনোমারকে যুক্ত করবে। তাহলে 2টি মনোমার যে পলিপেপটাইড দ্বারা যুক্ত থাকে,
মানবদেহে বিভিন্ন ধরনের যে সিক্রেটারি প্রোডাক্ট আছে, ফলিত পদার্থ, ফলিত পদার্থ মানে যারা গ্রন্থি থেকে খরিত হয়, অধিকাংশ খরিত পদার্থতে আমরা IgA দেখতে পাই। গ্রন্থি থেকে যে সকল পদার্থ খরিত হয় তাদেরকে বলা হয় ক্ষরণ পদার্থ বা খরিত পদার্থ বা সিক্রেটারি প্রোডাক্ট। যেমন আমরা যদি সর্বাগ্রে বলি, IgA পর্যাপ্ত পরিমাণে যেখানে থাকে সেটা হচ্ছে কোলোস্ট্রাম। কোলোস্ট্রাম কি? সদ্য প্রসূতি মা, তার মানে যে মহিলা সদ্যজাত শিশু প্রসব করবে, ওই মায়ের অনেকদিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার ক্ষেত্রে নয়, বা যখন গ্যাস্ট্রেশন পিরিয়ড চলছে, গর্ভাবস্থা যখন চলছে, ডিউরিং দ্য প্রেগনেন্সি পিরিয়ড, যখন মাতৃজরায়ুতে যখন ভ্রূণ আছে তখন নয়, একটা সদ্যজাত শিশু যখন ভূমিষ্ঠ হবে, সেই ভূমিষ্ঠ হওয়ার পরে 2 ঘন্টা 5 ঘন্টা বা একদিন দুদিন লাগে না, একদিন, তখন মাতৃস্তন থেকে হলুদ বর্ণের চটচটে এক ধরনের দুগ্ধ গলিত হয়। ফার্স্ট স্তনগ্রন্থি থেকে যে দুগ্ধটা নিঃসরণ হয় তার নাম হচ্ছে কোলোস্ট্রাম। কোলোস্ট্রামে পর্যাপ্ত পরিমাণে IgA থাকে, যার জন্য দেখবি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডাক্তারবাবু বা নার্স বলে যে মাতৃস্তন পান করাতে। ফার্স্ট ইমিউনিটি গড়ে তুলেছে কিন্তু IgG। যখন ভ্রূণ অবস্থায় ছিল তখন প্লাসেন্টা ভেদ করে IgG ভ্রূণের দেহে চলে এসছে, সেখানে একটা ইমিউনিটি গড়ে তুলেছে। নেক্সট টাইম যে ইমিউনিটিটা, সেই ইমিউনিটিটা আগে ছিল কিন্তু ভ্রূণ, এখন কিন্তু হবে সদ্যজাত সন্তান। সে কি করবে না, কোলোস্ট্রাম পান করার পরে এইখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইমিউনোগ্লোবিন পাবে বা IgA পাবে। কোনো সদ্যজাত ডিউরিং দ্য চাইল্ড বার্থ তার মা যদি এক্সপায়ার করে যায়, তাহলে স্বাভাবিকভাবে ওই শিশু নর্মাল শিশু থেকে ইমিউনিটি কিন্তু অনেকটাই কম। তার কারণ কি, সে স্তন পান করতে পারে অন্য কোনো মহিলার, কিন্তু কোলোস্ট্রাম সে পাবে না। কোলোস্ট্রাম একমাত্র তার যে মা, সেই মা সন্তান ভূমিষ্ঠ করার কিছু সময়ের পরে দিতে পারে। তাহলে দেখ স্তনগ্রন্থি থেকে খরিত হচ্ছে, যার জন্য আমরা অধিকাংশ ক্ষেত্রে বলেছিলাম যে এরা খরিত পদার্থে থাকে। তাহলে IgA কোথায় থাকবে? IgA কোলোস্ট্রামে। আমাদের যে ল্যাক্রিমাল গ্রন্থি আছে, ল্যাক্রিমাল গ্রন্থি মানে আমরা যাকে বলি অশ্রুগ্রন্থি। অশ্রুগ্রন্থির ক্ষরণকে কি বলা হয়? অশ্রু। দেখ, এও কিন্তু খরিত পদার্থ, অশ্রু। লালা গ্রন্থি নিঃসৃত পদার্থকে বলা হচ্ছে কি? লালারস। শ্বেত গ্রন্থি খরিত পদার্থকে বলা হচ্ছে কি? ঘর্ম। ইত্যাদিতে পর্যাপ্ত পরিমাণে থাকে। একে সিক্রেটারি ইমিউনোগ্লোবিউলিন বলে। IgA কি করে? বহিরাগত
ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। কারোর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, পাশে যদি কেউ অসুস্থ হয়, তাহলে প্লিজ আমাকে একটু ইনফর্ম করবি, আসবি না কয়েকদিন। কারণ স্নেহার বাড়ির পাশে একজন অসুস্থ ছিল, ও বাবা ফোন করেছিলেন, আমি বললাম যে না, আসতে হবে। এখন সবাই কিন্তু চুপচাপ থাকছে, বোঝা যাচ্ছে না যে কে কোথায় অসুস্থ বা অসুস্থ নয়। যার জন্য যেহেতু আমার অল্টারনেটিভ প্রভিশন আছে, সেহেতু আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলে আবার আসিস, এটা কিন্তু রিকোয়েস্ট আমার তোদের কাছে। কারণ এখানে সবার স্বার্থ জড়িয়ে আছে, কিন্তু তোরও আছে, তোর পাশে যে বন্ধু বান্ধবী তারও আছে, অ্যাটলিস্ট আমারও আছে। কিন্তু তাহলে আমরা IgA বললাম, আরেক ধরনের ইমিউনোগ্লোবিউলিন গেল। এরপরে আমরা যেটা যাব, আরেক ধরনের ইমিউনোগ্লোবিউলিন IgM, মিউ ইমিউনোগ্লোবিউলিন। এর বিশেষত্ব কি? দেখ, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো পাচ্ছি। IgM কি? এর বিশেষত্ব কি? IgM এর পরিমাণগত দিক দিয়ে থার্ড পজিশন, মাত্র 6%। IgM এর আণবিক ওজন 9 লক্ষ ডালটন, অনেকটাই বেশি। আমি যখন রেঞ্জ বলেছিলাম ইমিউনোগ্লোবিউলিনের আণবিক ওজনে, মিনিমাম ছিল 1.5 লক্ষ, ম্যাক্সিমাম ছিল 9 লক্ষ। এখানে কিন্তু 9 লক্ষ ডালটন, তার মানে সর্বাধিক। IgM আমরা বলেছিলাম ইমিউনোগ্লোবিউলিন হয় মনোমার, না হলে ডাইমার, না হলে পেন্টামার। IgM পেন্টামার হিসেবে থাকে। তার মানে স্বাভাবিকভাবে যেহেতু এর আণবিক ওজন বেশি, যেহেতু এর পেন্টামার হিসেবে থাকবে, স্বাভাবিকভাবে আকৃতিতে IgM সব থেকে বড়। IgM সবচেয়ে বড় ইমিউনোগ্লোবিউলিন। এরপরে এর কাজ কি? IgM অ্যাগ্লুটিনেশন, আমি টার্মটা একটু পরে বলবো। আমি যখন অ্যান্টিবডির কার্যপদ্ধতি করব, তখন এখানে যে দুটো টার্ম আমরা ব্যবহার করছি, অ্যাগ্লুটিনেশন এবং অপসোনাইজেশন, এই দুটো টার্ম আমরা একটু পরেই ব্যবহার করছি। কি জিনিসটা আমরা বলছি? অপসোনাইজেশন পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়া ধ্বংস করে। আজকে পরীক্ষা হওয়ার কথা না, জানিস না কিছু?
পরীক্ষা সামনে বৃহস্পতি শুক্র শনি রবি তাহলে দেখে না হোয়াটসঅ্যাপ সঙ্গে সঙ্গে যদি বলতিস যে না আসলে পরীক্ষা হবে না না আমি সত্যি কথা বলো জানি তো স্যার স্যার তুই কি আমি এখানে দেখি এরপরে হচ্ছে আইজি ডি যাকে আমরা বলি ডেল্টা ইমিউনোগ্লোবিউলিন এর তেমন কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই মানে আইজিডির পরিমাণ খুবই কম মাত্র 1%, অনেকটাই কমে গেছে। আণবিক ওজন 1,85,000 ডাল্টন। মনোমার হিসেবে বর্তমান থাকে আইজিডি বি লিম্ফোসাইটের কোষ পর্দায় অ্যান্টিজেন গ্রাহক হিসেবে থাকে। পাঁচ নম্বর, গতকাল সোমবার দিন 3টের সময় হবে 1 2 তারপরে 3 আর সোমবার 3টে আসতে পারবি? তাহলে সামনের সপ্তাহ থেকে এটা ভাগ হয়ে যাবে, এইটা ভাগ হয়ে না এদের হবে কিনা দেয় হবে তো? তাহলে হবে তো? তাহলে এই ব্যাচটা ভাগ হয়ে দুটো ভাগ হয়ে গেল, সোমবার দিন 3টের সময় আর আজকে 7টার সময়। না বৃহস্পতিবার দিন আর হবে। এই ব্যাচটাকে ভাগ করবো, এখান থেকে প্রত্যেকটা ব্যাচ থেকে কিছু কিছু নিয়ে সোমবার দিন নতুন করে ব্যাচ স্টার্ট হবে। ক্লিয়ার হয়েছে? ওরা এখন শুক্রবার হয়, এখন স্যারকে কিছু বলতে হবে, যতদিন স্কুল চলবে শুক্রবারে ব্যস্ত থাকবে, প্লাস রবিবার 3টে একটা ব্যাচ হবে, 5টা করে ব্যাচ হবে। কিছু করার নেই তো, স্টুডেন্ট বেশি হয়ে যাচ্ছে তো। এরপরে আমরা যাব একটা দিন হবে সোমবার বিকেল 3টে, মঙ্গলবার সকাল 7টা, মঙ্গলবার সকাল 10টা, মঙ্গলবার বিকেল 5:30, আর হচ্ছে বুধবার 7টা। এই 5টা হলো। আরেকটা হবে বৃহস্পতিবার 5টা, শুক্রবার 10টা, শনিবার 6টা, রোববার 3টে 5টা, রোববার 6টা, 5:30 7:30। এটাকে চেঞ্জ করে দেবো, আমি গ্রুপে লিখে দেবো। আইজিই আইজিই এই ইমিউনোগ্লোবিউলিনের বিরাট বৈশিষ্ট্য হচ্ছে যত ইমিউনোগ্লোবিউলিন আছে এর পরিমাণ হচ্ছে সব থেকে কম, এবং সেটা কত? আইজিইর পরিমাণ মাত্র 0.002%। আণবিক ওজন 2 লক্ষ ডাল্টন। মনোমার হিসেবে বর্তমান। এক তো এই ইমিউনোগ্লোবিউলিন সব থেকে কম পরিমাণে আছে,
এই ইমিউনোগ্লোবিউলিনের আরেকটা বিরাট বিশেষত্ব আছে, অ্যালার্জি। আমরা নাম শুনেছি। অ্যালার্জির কারণ কি না, আমাদের মধ্যে যদি অ্যালার্জেন যায়, অ্যালার্জেন মানে যারা অ্যালার্জি সৃষ্টি করে, সে কারো কারো ক্ষেত্রে কাঁকড়া, চিংড়ি ইত্যাদি হতে পারে, কারো কারো ক্ষেত্রে ডাস্ট হতে পারে, কারো কারো ক্ষেত্রে ফুলের পরাগন হতে পারে। শীতকালে দেখবি যে যার যখন শীত পড়ে, লেপ কম্বল যখন বেরোয়, তার যে ডাস্টগুলো, কটন ডাস্ট, তারাও তৈরি করতে পারে বা অন্য কোনো ওষুধের রিয়াকশনও হতে পারে। সবাই কিন্তু অ্যালার্জি। আমাদের মধ্যে যদি অ্যালার্জেন যদি বেশি যায়, তখন অ্যালার্জেনের এই অতিবৃদ্ধির কারণে আমাদের অনাক্রমতন্ত্র সুপার অ্যাক্টিভ হয়ে যায়, অতি সক্রিয় হয়ে যায়। এবার অনাক্রমতন্ত্র যদি সক্রিয় হয়, তখন আইজিই প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আইজির কিন্তু নর্মাল পরিমাণ কিন্তু খুব কম, কিন্তু অ্যালার্জি জনিত কারণে আইজির পরিমাণ কিন্তু অত্যধিক পরিমাণে বেড়ে যায়। যার জন্য অ্যালার্জি জনিত কোনো রোগ হলে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু বলে যে আইজি টেস্ট করো। আইজি টেস্ট মানে এই আইজিইটাকে টেস্ট করার, কারণ এ কি করে না, আমাদের অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমাদের অ্যালার্জি জনিত রোগ হলেই তখন কি হবে না, আইজিই কি করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে আইজিই অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া বৃদ্ধিতে কি করে, সাহায্য করে। হে ফিভার বলে একটা ফিভার হয়, জ্বর, সেখানে আইজির পরিমাণ অনেকটা বেড়ে যায়। মানবদের ক্ষেত্রে যে কৃমির সংক্রমণ হয়, বিভিন্ন ধরনের যে কৃমি, অ্যাসকারিস, উচেরেরিয়া ইত্যাদি, এই কৃমির সংক্রমণ থেকে আইজিই কি করে, রক্ষা করে। আমি একটা জিনিস ছেড়ে গেছি, আইজিএমএ মানব ভ্রূণে সর্বপ্রথম সংশ্লেষিত ইমিউনোগ্লোবিউলিনের নাম হচ্ছে আইজিএম। কিন্তু ভ্রূণে কিন্তু মাতৃগর্ভে জরায়ু যখন আছে, কিন্তু যখন অধিক পরিমাণে আইজিজির উপস্থিতি লক্ষ্য করা যায়, তখন আইজিএম আইজিজি দ্বারা রিপ্লেসড হয়ে যায়, প্রতিস্থাপিত হয়ে যায়। এটা প্রথম সংশ্লেষ হয়, কিন্তু মায়ের দেহ থেকে কি যাবে, আইজিজির পরিমাণ কি হবে, বেড়ে যাবে। তখন আইজিজি কি করে না, আইজিএম কে প্রতিস্থাপিত করে। এটাকে বলা হয় অ্যান্টিবডি ক্লাস সুইচিং। তাহলে মানব ভ্রূণে, এখানে একটু অ্যাড করবি, মানব ভ্রূণে সর্বপ্রথম সংশ্লেষিত কি হলো, আইজি হলো আইজিএম। এইখানে লিখে রাখবি, এইখানে আমি বলে দেবো যে মানব ভ্রূণে প্রথম সংশ্লেষিত ইমিউনোগ্লোবিউলিন আইজিএম হলেও ভ্রূণেতে আইজিজির পরিমাণ বৃদ্ধি পেলে আইজিজি কি হয়, আইজিএম দ্বারা প্রতিস্থাপিত হয়। একে বলা হয় অ্যান্টিবডি ক্লাস সুইচিং, SWITCHING। এইটুকু কথা আমি এখানে বলে দিচ্ছি, বলবো লিখিসনি, লিখতে বললাম তো আমি,
লিখে লিখিস নি? না না আমার শেষ না আপনারা পাওয়ার কিছু পাওয়া যায় না ওই খবর এইটা যখন চলবে হ্যাঁ তখন লিখে পড়ার সঙ্গে সঙ্গে লিখতে হবে। ওইটা একটু বলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি এ চলছে। লিখে নে তো যে কিবার হচ্ছে এটা লিখে দিবি তো। হ্যাঁ প্রথম এই পরিস্থিতি ছাড়াই তারপরে স্টুডেন্ট বেশি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ কি হয়েছে? আগে থেকে বিশ্বাস করে টেবিল করতে হয় না। সোমবার বিকেল 3টে বুঝছে? মঙ্গলবার সকাল 7টা, মঙ্গলবার সকাল 10টা, মঙ্গলবার বিকেল 5:30, বুধবার সকাল 7টা বুঝছে? এই একটা গোল করে লিখে দে, এই 4 দিনের একটা। আরেকটা হচ্ছে বৃহস্পতিবার বিকেল 5টা, শুক্রবার সকাল 10টা, শনিবার বিকেল 5:30, রোববার বিকেল 5:30 আর রোববার বিকেল 3টে। রোববার বিকেল 3টে, রোববার বিকেল 5:30। এই 4 দিনের মধ্যে একদিন হয়েছে। সামনে উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট উইক অফ অক্টোবর, যেদিন থেকে কার্যকরী সেটা হচ্ছে সামনের সপ্তাহ। বলবি যে সামনের সপ্তাহ থেকে কার্যকরী, এই কথাটা লিখে দিয়েছে। 5:30 হয়েছে। চলুন এরকম দুটো কাটুক তারপরে দেখা যাবে। হ্যাঁ বাড়ি যাচ্ছি না, বাড়ি গেলে পড়াবো না, বাড়ি না গেলে পড়াবো। আমার উপর ডিপেন্ড করছে, তোদের উপর ডিপেন্ড করবে না, পুরোটাই আমার করতে। মানে আমার উপর ছেড়ে দিয়ে বাড়ি থেকে আমি যেতে পারি। 10,000 করছে বাড়ি যাওয়া আছে, ট্রেনে এখন যাওয়া যাবে না। ট্রেন বাস আমি কি বলবো লাইক মানবদে সরি জুনের দে অঙ্কুর ঠিক আছে? কথা বলছি না তো, কোনো কথা বলছি না। মানব ভ্রূণের প্রথম সংশ্লেষিত ইমিউনোগ্লোবিউলিন, বলিস কথা বলিস। মানব ভ্রূণের প্রথম সংশ্লেষিত ইমিউনোগ্লোবিউলিন হলো IgM। আমাকে এটা শুনতে হয়েছে, আমি বলে শুনতে হয়েছে। IgM তোরা সেদিন ছিলি না? সেদিন ছিলি তোরা, ওই একই ভাবে IgM, কিন্তু ভ্রূণের দেহে ওই একই ব্যক্তি। কিন্তু ভ্রূণের দেহে পর্যাপ্ত পরিমাণে IgG উপস্থিত থাকলে প্রতিদিন এসে এই যে জায়গায় আছে ওই জায়গায় পর্যাপ্ত পরিমাণে IgG সংশ্লেষিত হলে IgM IgG দ্বারা প্রতিস্থাপিত হয়। একে অ্যান্টিবডি ক্লাস সুইচিং SWITCHING অ্যান্টিবডি ক্লাস সুইচিং বলে।
এই শুক্রবার একটু টাইমটা চেঞ্জ করতে হবে। এই শুক্রবার কে কে আসিস? টাকি ছাড়া তুই একটা টাইম চেঞ্জ করতে পারবি তো না? যেহেতু পরীক্ষা নেবো, তার কারণ হচ্ছে আমি কলকাতা যাবো। কলিকাতা চলে আছে হেলিতে দিল্লিতে, কলিকাতা একদিন যেতে হবে কাল শুক্রবার। না সাউথ সিটি যেত না, তারপরে তো সাউথ সিটি বলে না না কবে করা যায়? শুক্রবার 6টার সময় আসতে পারবি? সকাল 6টা? 7টা ফাঁকা? শুক্রবার সকাল 7টায় সবাই ফাঁকা? ফাঁকা তো? তোর ফাঁকা? আর বাকি ফাঁকা? আর এখানে শুক্রবার কেউ আসিস? তাহলে আমি লিখে দিচ্ছি যে শুক্রবার দিন বিকেলের পরিবর্তে সকাল 7টায় পরীক্ষা হবে। 10টার পরিবর্তে 7টায় হবে। তাহলে 7টা থেকে 9টা, তাহলে 10টার সময় বেরিয়ে যেতে পারবে। এই যে লিখে দেবো তো? শুধু এই শুক্রবার এটা লিখে দিই যে শুক্রবার বিশেষ কারণের জন্য সকাল 10টার পরিবর্তে সকাল 7টায় হবে। এরপরে কিন্তু কেউ যদি না গ্রুপ দেখে তাহলে শেষ। আমরা এরপরে যাব যেটা আদর্শ ইমিউনোগ্লোবিউলিনের গঠন। মেনলি আদর্শ ইমিউনোগ্লোবিউলিন বলতে আমরা বুঝি আইজিজি। এই ইমিউনোগ্লোবিউলিনের গঠনটা কি আমাদেরকে জানতে হবে, কেমন দেখতে, কি ব্যাপার। আমরা যদি একটা আদর্শ ইমিউনোগ্লোবিউলিনের গঠন দেখি, বইতে যে গঠন আছে সেই গঠনটা না করে আমার উপর যদি ভরসা, বিশ্বাস, আস্থা যদি থাকে তাহলে এই গঠনটা করবি। মানবপ্রিয়ার হাসিটা পুরো ট্রিমেন্ডাস। অন্য কোথাও এরকম হাসবি না কিন্তু, বুঝলি? তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। কি বিপদ আমি বলতে পারছি না, আর একটু বড় হলে বলতাম। নিশ্চয়ই বুঝতে পেরেছি। নাহলে দেবকন্যার কাছ থেকে না, আমাদের তো ইয়ে আছে, আমাদের সুচরিতা আছে। সুচরিতা মোটামুটি এই বিষয়ে পিএইচডি করেছে, এসছে ওটা। এই দুটো ফুটোতে বেরোলে এরকম হাসি হাসিস না। এই হচ্ছে একটা আদর্শ ইমিউনোগ্লোবিউলিনের গঠন। মোটামুটি ইংরেজির ওয়াই আকৃতির মতন দেখতে, ওয়াই আকৃতির গঠন। আমি এক এক করে বলছি। এদিকে দেখা বন্ধু, আমরা বলে এসেছিলাম যে ইমিউনোগ্লোবিউলিন 4টি পলিপেপটাইড নিয়ে গঠিত হবে। 1, 2, 3,
4, যার মধ্যে এই দুটো পলিপেপটাইডকে, এটা আর এটাকে আমরা বলি ভারী শৃঙ্খল। ভারী ইংরেজি হচ্ছে হেভি। লেখা বন্ধ কর। আমরা একে বলি এইচ চেন। এই দুটো শৃঙ্খল যারা হচ্ছে হালকা শৃঙ্খল, হালকা ইংরেজি হচ্ছে লাইট, যার জন্য একে আমরা কি বলি এল চেন। স্বাভাবিকভাবে এরা কিন্তু সব পলিপেপটাইড শৃঙ্খল, তাহলে এরা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হবে। প্রত্যেকটা ভারী শৃঙ্খল 400 অ্যামাইনো অ্যাসিড, প্রতিটি হালকা শৃঙ্খল 200 অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হবে। যেহেতু পলিপেপটাইড আমরা জেনে এসেছি যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করার ফলে পলিপেপটাইডের একদিকে থাকে NH2 বর্গ অ্যামাইনো বর্গ, আর একদিকে থাকে COOH বর্গ বা কার্বক্সিল বর্গ। তার মানে এখানে তাহলে কি থাকবে, কার্বক্সিল বর্গ আয়নিত হয়েছে COO মাইনাস, এখানে এসছে, তাহলে কি হবে, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। পলিপেপটাইড শৃঙ্খলে যে দিকটায় অ্যামাইনো বর্গ থাকে তাকে বলা হচ্ছে N টার্মিনাস এন্ড, আর যে দিকটা COOH বর্গ থাকে তাকে বলা হচ্ছে C টার্মিনাস এন্ড। বোঝা গেল? চারটি পলিপেপটাইড, দুটো হেভি, দুটো লাইট। হেভি পলিপেপটাইডগুলি 400 অ্যামাইনো অ্যাসিড, হালকা পলিপেপটাইড শৃঙ্খল 200 পলিপেপটাইড। পলিপেপটাইড শৃঙ্খলের একদিকে থাকবে অ্যামাইনো বর্গ, অন্যদিকে থাকবে কার্বক্সিল বর্গ। যেদিকে অ্যামাইনো বর্গ থাকে N টার্মিনাস এন্ড, যেদিকে কার্বক্সিল বর্গ থাকবে C টার্মিনাস এন্ড। ক্লিয়ার? N টার্মিনাস এন্ড হেভি চেন বলি বা লাইট চেন বলি। এইখানে 100 থেকে 110 অ্যামাইনো অ্যাসিড আছে, এবং এই 100 থেকে 110 অ্যামাইনো অ্যাসিড এদের সজ্জাক্রম পরিবর্তিত হয়। তার মানে এই অঞ্চলে অ্যামাইনো অ্যাসিডের সজ্জাক্রম পরিবর্তনশীল। পরিবর্তনশীলের ইংরেজি হচ্ছে ভি, ভ্যারিয়েবল। যার জন্য এইটাকে আমরা কি বলি, হেভি চেনের ভ্যারিয়েবল রিজিয়ন VH। এটাকে আমরা কি বলবো, লাইট চেনের ভ্যারিয়েবল রিজিয়ন VL। এটাও একই রকম হবে VH, এটা কি হবে VL। হেভি চেনের, লাইট চেন নয় কিন্তু, হেভি চেনের এই যে ভ্যারিয়েবল রিজিয়ন, এই জায়গায় অ্যান্টিজেন যুক্ত হয়। আমরা যাকে বলে এসেছিলাম অ্যান্টিবডির যে বিশেষ অংশে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে বলা হচ্ছে প্যারাটোল। এই জায়গাটাকে বলা হয়, অ্যান্টিজেনের অংশটাকে বলা হয় এপিটোল। আমি এখানে বলছি অ্যান্টিবডি, যে অংশে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে বলা হচ্ছে প্যারাটোল।
এই অঞ্চলটাকে আমরা কি বলি? এই অঞ্চলটার নাম হচ্ছে ফ্যাব, অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট। অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, যার জন্য এর নাম হচ্ছে ফ্যাব। বোঝা গেল? আমরা যদি সি টার্মিনাস এন্ড আসি, এই স্থানে এটা কিন্তু ধ্রুবক অঞ্চল। তার মানে এখানে অ্যামাইনো অ্যাসিডের সজ্জাক্রম পরিবর্তনশীল নয়, যার জন্য একে বলা হবে কি? লাইট চেনের কনস্ট্যান্ট রিজিয়ন। লাইট চেনের কনস্ট্যান্ট রিজিয়ন, হেভি চেনের কনস্ট্যান্ট রিজিয়ন, হেভি চেনের CL CH আর হচ্ছে CH। বলো, এই যে পলিপেপটাইড শৃঙ্খলগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হবে। একটা অ্যামাইনো অ্যাসিড এখানে থাকে যার নাম হচ্ছে সিস্টিন। সিস্টিন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সালফার যুক্ত, যার জন্য এই পলিপেপটাইড গুলো S বন্ড S, S বন্ড S, S বন্ড S বন্ড S, S বন্ড S বন্ড S, S বন্ড S বন্ড, S বন্ড S বন্ড, ডাইসালফাইড বন্ধনী, বন্ড S বন্ড S বন্ড, একে আমরা বলি ডাইসালফাইড বন্ধনী। এই ডাইসালফাইড বন্ধনী দ্বারা কি থাকে? এই পলিপেপটাইড শৃঙ্খলগুলি স্থানে স্থানে নিজেরাও এইরকম ডাইসালফাইড, এগুলোতে সবই কিন্তু ডাইসালফাইড আছে, বন্ড দ্বারা যুক্ত হয়ে এটা লুপ গঠন করে। লুপ মানে ফাঁস। যে লুপ 60 অণু অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, এই ভেতরটায় 60 অণু অ্যামাইনো অ্যাসিড থাকবে, এই পাশে প্রত্যেকটা ক্ষেত্রে 25 অণু অ্যামাইনো অ্যাসিড থাকবে, দিয়ে গঠন করে কি? ডোমেন। এটা হচ্ছে হেভি চেনের ডোমেন, এটা হচ্ছে লাইট চেনের ডোমেন, এটা হচ্ছে হেভি চেনের ডোমেন, এটা হচ্ছে হেভি চেনের লাইট চেনের ডোমেন, এটা হচ্ছে হেভি চেনের ডোমেন। এই যে কনস্ট্যান্ট রিজিয়ন, এই কনস্ট্যান্ট রিজিয়নে কিন্তু অ্যান্টিজেন যুক্ত হতে পারে না। এই জায়গাটাকে আমরা কি বলি? এটাকে বলা হচ্ছে FAB, একে বলা হচ্ছে ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্ট, FC। FAB আর FC এর মাঝখানে এই যে অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা বলি কি? হিঞ্চ রিজিয়ন। যে কি করে? অ্যান্টিজেনকে ফ্যাব অঞ্চলে যুক্ত হতে সাহায্য করে। এই হচ্ছে একটা আদর্শ অ্যান্টিবডি গঠন। ছবিটা তুলে নে, পয়েন্টিং কর, আমি তারপরে বলে দিচ্ছি। এটাকে ইয়ে করে দেবো, চেঞ্জ করে এটা লেখা হবে। একটি আদর্শ ইমিউনোগ্লোবিউলিন চারটি পলিপেপটাইড দ্বারা গঠিত হয়। হাইপেন
শৃঙ্খল, যাকে এইচ চেন বলে, এইচ এইচ ফর হেভি, এইচ চেন বলে, এবং দুটি হালকা শৃঙ্খল, যাদের এল চেন বলে, এল ফর লাইট। প্রতিটি ভারী শৃঙ্খল চারশো অণু অ্যামাইনো অ্যাসিড এবং প্রতিটি হালকা শৃঙ্খল দুশো অণু অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়। পলিপেপটাইড শৃঙ্খলে একটি প্রান্তে অ্যামাইনো বর্গ বর্তমান, যাকে এন টার্মিনাস প্রান্ত বলে, এন টার্মিনাস প্রান্ত বলে, এবং অপর প্রান্তে সি ডবল এইচ বর্গ বর্তমান, সি ডবল এইচ বর্গ কার্বক্সিল বর্গ বর্তমান, যাকে সি টার্মিনাস প্রান্ত বলে। প্যারাচেঞ্জ এন টার্মিনাস প্রান্ত, আগে একটুখানি যোগ করে দেন, ভারী শৃঙ্খল এবং হালকা শৃঙ্খলের, ভারী শৃঙ্খল এবং হালকা শৃঙ্খলের এন টার্মিনাস প্রান্ত একশো থেকে 110টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। এবং এই স্থানে অ্যামাইনো অ্যাসিডের সজ্জাক্রম পরিবর্তনশীল, যাকে পরিবর্তনশীল অঞ্চল বা ভি অঞ্চল বলে, ভি ভ্যারিয়েবল রিজিয়ন। এই অঞ্চলে এই স্থানে অ্যান্টিজেন যুক্ত হয় বলে একে
অ্যান্টিজেন ANTIGEN, অ্যান্টিজেন বাইন্ডিং BINDING, ফ্র্যাগমেন্ট FRAGMENT, অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট ব্র্যাকেটে FAB বলে। চাকরিতে আরেকটা স্টুডেন্টের বাবা আক্রান্ত হয়, অয়ন্তিকা পাল, এখন সুস্থ হয়ে গেছে। FAB বলে, এই যে প্যারাচেঞ্জ কোন ক্লাসে পড়েছে? ঐশী অয়ন্তিকা একসঙ্গে পড়ে। প্যারা চেঞ্জ করলে পলিপেপটাইড শৃঙ্খলে সি টার্মিনাস প্রান্তের সঙ্গে অ্যান্টিজেন যুক্ত হয় না এবং একে crystallizable fragment, crystallizable CRYSTALISABLE বা জেডও করতে পারিস। crystallizable fragment FRAGMENT বলে। ফুল স্টপ। প্যারাচেঞ্জ ইমিউনোগ্লোবুলিনের ভারী এবং হালকা শৃঙ্খল সিস্টিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয় এবং পলিপেপটাইড শৃঙ্খলগুলি নিজেরা ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে লুপ গঠন করে। প্রতিটি লুপের ভেতরে 60 অণু অ্যামাইনো অ্যাসিড এবং পার্শ্ববর্তী স্থানে 25টি অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে এবং লুপ গঠন করে। 25টি অ্যামাইনো অ্যাসিড বর্তমান থাকে এবং লুপ গঠন করে। এই লুপ হালকা শৃঙ্খল এবং ভারী শৃঙ্খল উভয় শৃঙ্খলে বর্তমান। ইমিউনোগ্লোবুলিনের ভারী শৃঙ্খলের
ভারী শৃঙ্খলের এফএবি এবং এফসির মধ্যবর্তী স্থানকে, যেমন করে লেখা আছে, এফএবি এবং এফসির মধ্যবর্তী স্থানকে হিঞ্জ অঞ্চল বলে, যা অ্যান্টিজেনকে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। অ্যান্টিজেনকে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। আমরা এরপরে যাচ্ছি উৎপত্তিগতভাবে অ্যান্টিবডির প্রকারভেদ আমরা আইজিজি আইজিএ যেগুলো করে এসেছি সেগুলো হচ্ছে গঠনগতভাবে ইমিউনোগ্লোবিউলিনের প্রকারভেদ। উৎপত্তিগতভাবে ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে দুই প্রকারের। একটাকে আমরা বলি মনোক্লোনাল অ্যান্টিবডি, যে সকল অ্যান্টিবডি একটি বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়। অ্যান্টিবডি উৎপন্ন হয় বি লিম্ফোসাইট থেকে এবং তারা যে অ্যান্টিবডিগুলো উৎপন্ন হলো একটি নির্দিষ্ট অ্যান্টিজেনের নির্দিষ্ট এপিটোপের সঙ্গে যুক্ত থাকে। তাহলে এরা একটি বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হবে এবং যারা উৎপন্ন হবে যে অ্যান্টিবডিগুলো তারা নির্দিষ্ট অ্যান্টিজেনের নির্দিষ্ট এপিটোপের সঙ্গে যুক্ত থাকবে, যার জন্য এদেরকে আমরা বলি মনোক্লোনাল। মনো মানে হচ্ছে এক, তার মানে যে সকল অ্যান্টিবডি একটি বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়ে নির্দিষ্ট অ্যান্টিজেনের নির্দিষ্ট এপিটোপের সঙ্গে যুক্ত হয় তাদের মনোক্লোনাল অ্যান্টিবডি বলে। আরেক ধরনের অ্যান্টিবডি আছে যাকে আমরা বলবো পলিক্লোনাল অ্যান্টিবডি। পলি মানে বিভিন্ন রকম বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হবে। এরা দেখ একই রকম বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয় বলে অন্তত এরা একটি বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয় বলে এদের কিন্তু প্যারাটোপ একই ধরনের। প্যারাটোপ মানে অ্যান্টিবডির যে অংশটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হবে, যার জন্য দেখ নির্দিষ্ট অ্যান্টিজেনের নির্দিষ্ট এপিটোপের সঙ্গে যুক্ত হয়।
এরা যেহেতু বিভিন্ন ধরনের বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হবে, যার জন্য এরা কিন্তু প্যারাটোবও এদের আলাদা। আর প্যারাটোপ আলাদা হওয়ার কারণে এরা একটি অ্যান্টিজেনের বিভিন্ন এপিটোপের সঙ্গে কি হবে, তাহলে বিভিন্ন প্রকার বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন যে সকল অ্যান্টিবডি বিভিন্ন ধরনের প্যারাটোপ যুক্ত হয় এবং একটি অ্যান্টিজেনের বিভিন্ন এপিটোপের সঙ্গে কোথায় আরে এটা ঠিক করে নে না, একটি অ্যান্টিজেনের বিভিন্ন এপিটোপের সঙ্গে যুক্ত হয়, তাদের পলিক্লোনাল অ্যান্টিবডি বলে। একটাকে আমরা বলছি মনোক্লোনাল, আরেকটাকে আমরা বলছি পলিক্লোনাল। এটা উৎপত্তিগতভাবে আর গঠনগতভাবে আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। আমরা এরপরে পড়ব অ্যান্টিবডির কার্য পদ্ধতি পড়ব। অ্যান্টিবডি কিভাবে কাজ করে আমাদেরকে জানতে হবে। স্টেপ অনুযায়ী, ধাপ অনুযায়ী বিভিন্ন ধরনের অ্যান্টিবডি বিভিন্নভাবে কাজ করে। 1 নম্বর, হচ্ছে নিউট্রালাইজেশন। কথাটা এসছে নিউট্রাল থেকে, প্রশম থেকে। কোন ইমিউনোগ্লোবিউলিন আছে যেমন আইজিজি, এরা কি করে না, আইজিজি ইমিউনোগ্লোবিউলিন ব্যাকটেরিয়া, সাপের বিষ ইত্যাদিকে নিষ্ক্রিয় করে প্রশম করে দেয়। স্নেক যখন বাইট করে, সাপ যখন সর্পদংশন যখন হয়, তখন সাপ কি করে না, রক্তের সঙ্গে টক্সিক পদার্থ মিশিয়ে দেয়। তাদের যে বিষথলি আছে, সেই বিষথলি থেকে টক্সিক পদার্থটাকে আমাদের রক্তে মিশিয়ে দেয়। তার ফলে ব্লাড কি হয়, ক্লট হয়ে যায়। অক্সিজেন পরিবহন হতে পারে না, অক্সিজেন সংবহন হতে পারে না, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। পেশেন্টের ব্লাড ভমিটিং, ইউরিনের সঙ্গে ব্লাড ইত্যাদি নির্গত হয়। এইরকম কেস যদি দেখা যায়, তাহলে রোগী সিরিয়াস হয়ে যায়, রোগীকে বাঁচানো খুব কষ্ট হয়। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমাদের ভারতবর্ষে যে সাপগুলো আমরা দেখতে পাই, তাদের মধ্যে অধিকাংশ সাপ কিন্তু নির্বিষ। খুব কম ধরনের সাপ আছে যারা বিষযুক্ত, বিষধর। বিভিন্ন ধরনের সাপের বিষ বিভিন্নভাবে কাজ করে, নিউরোজেনিক, নিউরনের উপর প্রভাব বিস্তার করে,
মায়োজেনিক পেশির উপর প্রভাব বিস্তার করে ইত্যাদি বিভিন্ন ধরনের আছে, কিন্তু প্রত্যেকটার কাজ হচ্ছে আমাদের অক্সিজেন ক্যারিকে বিঘ্নিত করা, আমাদের ব্লাড সার্কুলেশনকে বিঘ্নিত করে দেওয়া। একমাত্র এই টক্সিক পদার্থটাকে ডাইলুট করবে কে, নিষ্ক্রিয় করবে কে? এভিএস। যার জন্য স্নেক বাইট পেশেন্টকে নিয়ে গেলে ডাক্তারবাবু যারা স্নেক বাইট বিশারদ তারা প্রথম দুটো বিষধর দাঁতের ডিস্টেন্স মাপে। ডিস্টেন্স যদি বিষধর সাপের হয় তাহলে তারা কি করে? এভিএস পুশ করে। ডিস্টেন্সটা দেখে তারা বুঝতে পারেন যে সেটা বিষধর সাপ না নির্বিষ সাপ। এভিএস এর কাজ কি হবে? যে টক্সিনটা সাপ পাঠিয়েছিল তাকে পরপর ডাইলুট করে দেওয়া। যত ডাইলুট হবে রোগীর তত বেশি ইউরিন পাস হবে, বিষটা দেহের বাইরে নির্গত হবে। কোনো ওঝা বা গুনিনের কোনো ক্ষমতা নেই যে একটা স্নেক বাইট পেশেন্টকে ভালো করে দেওয়া। কেউ বিষপুরে গেছে বলবে যে না, বা আমার বাড়িতে মেদিনীপুরে প্রত্যন্ত গ্রাম যেখানে বলবে যে না আমি ওঝাকে দেখেছি, সে কি এসে ঠুকে দিল, ভালো হয়ে গেল। হতে পারে, দেখেছি, আমিও দেখেছি, হতে পারে। কিন্তু যে পেশেন্টটাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাকে কামড়েছিল জল ধরা নির্বিষ সাপ। আমি এও দেখেছি, খবরে এও পড়েছি, উনি ওঝা ইত্যাদির কাছে নিয়ে যেতে পেশেন্ট হসপিটালে পৌঁছাতে 10 ঘন্টা সময় লেগেছে, অলরেডি এক্সপায়ার। তার মানে এখানে আমি কাউকে ছোট করছি না, কিছু বলছি না, বেহুলার কোনো ক্ষমতা নেই লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে তোলা। যে সাপ কামড়েছিল সেটা কিন্তু কালনাগিনী সাপ, অ্যাকর্ডিং টু মনসা মঙ্গল, কালনাগিনী নির্বিষ সাপ। তাহলে লক্ষ্মীন্দরের কি হয়েছিল? লক্ষ্মীন্দরের তো সাফোকেশন হয়ে গেছিল। কত লোহার ঘর, তো ওটা বায়ু চলাচল করতে পারেনি, ওটা সাফোকেশন অজ্ঞান হয়ে গেছিল। বেহুলার কোনো ক্ষমতা নেই যে লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে তোলা। কি ক্ষমতা একটা মানুষের, কি ক্ষমতা! তার মানে আস্তে 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 বেহুলা তো বাইরে ছিল, বেশিক্ষণ ছিল না। যাই হোক, আমরা এইটাকে নিউট্রালাইজেশন করলাম। সত্যবান সাবিত্রী কি আমি বলতে পারবো না, কিন্তু বেহুলার কোনো মানে আর কিছু বললাম না, যাদেরকে মিন করলাম তারা বুঝে নিতে পারছি। এবার আছে নিউট্রালাইজেশন। তাহলে নিউট্রালাইজেশন কি? কোন ইমিউনোগ্লোবিউলিন, যেমন কে না, যেমন হচ্ছে আইজিজি, ব্যাকটেরিয়া, সাপের বিষ। মিকাইল এমন হাসাহাসি করছিস যে পাশের জন অস্বস্তি ফিল করছে। সাপের বিষ ইত্যাদিকে নিষ্ক্রিয় করে এবং প্রশমিত করে। একে নিউট্রালাইজেশন এবং যে সকল অ্যান্টিবডি সাহায্য করে তাদের অ্যান্টিটক্সিন বলে। তাহলে 1 নম্বর আমরা গেলাম নিউট্রালাইজেশন।
আমরা যাচ্ছি প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন মানে অধঃক্ষিপ্ত হওয়া। অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যান্টিজেনকে কি করবে? অধঃক্ষিপ্ত করবে। যে অ্যান্টিবডি করে তার নাম হচ্ছে প্রেসিপিটিভ। তাহলে কোন কোন অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন যেমন আইজিজি, আইজিএ ইত্যাদি অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে অধঃক্ষিপ্ত করে। একে প্রেসিপিটেশন এবং দায়ী অ্যান্টিবডিকে প্রেসিপিটিন বলে। 3 নম্বর, আরেক ধরনের পদ্ধতি, যে পদ্ধতিকে আমরা বলবো অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন মানে হচ্ছে জড়ো হওয়া। এখানে কি হবে না, অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিজেনকে কি করবে না, একটি স্থানে জড়ো করবে। তখন আমরা তাকে কি বলবো? অ্যাগ্লুটিনেশন। তাহলে কোন অ্যান্টিবডি যেমন আইজিজি, আইজিএম ইত্যাদি অ্যান্টিবডিকে জড়ো করে, যাকে অ্যাগ্লুটিনেশন এবং দায়ী অ্যান্টিবডিকে অ্যাগ্লুটিনিন বলে। দেখবি আমরা যখন আইজিএম বলেছিলাম, আইজিএম এর আমরা কাজ বলেছিলাম অ্যাগ্লুটিনিন আর অপসোনাইজেশন পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। অ্যাগ্লুটিনেশন মানে তাকে কি করবে না, একটা নির্দিষ্ট স্থানে জড়ো করে দেবে। এরপরে আসছি পরে চাবে মিলবে, পরে না চাবে। আজকের দিনটা কষ্ট করে না, পরের দিন থেকে ভেঙে যাচ্ছে। তোদের কথা মনে নেই তো যে কে কবে আসবি না আসবি। এবার বুঝতে পারছি যে না, রেগুলারাইজড হলে কারণ আমি বুঝতে পারিনি যে এতজন নিয়ে যাবে এই বছর। এই দেশে না প্রত্যেকটা বেশ বড় ভেঙে দিয়েছে। আজকে চলে যাবে, এই সপ্তাহে বন্ধ করবে। তারপরে
এই যে নেশা হয়ে গেছে। এই পা গুছিয়ে বস, তোর কি বাচ্চা আছে নাকি কোলে? ওরে বাবা, আলালের ঘরে দুলাল। এই বুঝে বস। আমরা এবার 4 নম্বর আসছি। চার নম্বর হচ্ছে চার নম্বরটাকে আমরা বলবো অপসোনাইজেশন। টার্মটা এখনই শিখে এসেছি। অ্যান্টিবডি কি করে? অ্যান্টিজেনের বাইরের দিকে একটা পর্দা তৈরি করে। তার ফলে কি হয়? ফ্যাগোসাইটিক কোষ, আগের দিন বলে এসেছি, যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে জীবাণু ধ্বংস করবে। ফ্যাগোসাইটিক কোষ কি করবে না, সহজে এই যে পর্দাবৃত অ্যান্টিজেন তাকে কি করবে, ধ্বংস করবে। এই পদ্ধতিকে আমরা বলবো কি, অপসোনাইজেশন। আর যে অ্যান্টিবডি গুলো করবে তাকে আমরা বলবো কি, অপসোনিন। তাহলে এক একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে অ্যান্টিজেন কি করবে, অ্যান্টিজেনকে অ্যান্টিবডি কি করবে, অ্যান্টিজেনকে ধ্বংস করবে। তাহলে এখানে আমরা কি বলবো, কোন অ্যান্টিবডি যেমন আইজিজি, আইজিএম ইত্যাদি, অ্যান্টিজেনের বাইরের দিকে পর্দা গঠন করে, ফলে সহজেই ফ্যাগোসাইটিক কোষ অ্যান্টিজেনকে ধ্বংস করে। একে অপসোনাইজেশন এবং দায়ী অ্যান্টিবডিকে অপসোনিন বলে। 5 নম্বর, যে পদ্ধতি, পদ্ধতির নাম হচ্ছে হিমোলাইসিস।
হিমো কথাটা এসছে হিমোগ্লোবিন থেকে, রক্ত থেকে। যে সকল অ্যান্টিজেন প্লাজমা পর্দার গায়ে আটকে থাকে, প্লাজমা পর্দা মানে কোষ পর্দা, অ্যান্টিবডি তাদেরকে ধ্বংস করে, তার ফলে আরবিসি লোহিত রক্তকণিকা বিদীর্ণ হয়। হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকার মধ্যে যে সমস্ত অন্তস্থ পদার্থ ছিল সেগুলো কি হয়, বাইরে বেরিয়ে আসে। আরবিসি বিদীর্ণ হয়, আরবিসি মধ্যস্থ পদার্থ কি হবে, বাইরে বেরিয়ে আসবে, যার জন্য তার নাম হয়েছে কি, হিমোলাইসিস। হিমো কথাটা এসছে হিমোগ্লোবিন থেকে, আরবিসি থেকে, লাইসিস মানে হচ্ছে বিদীর্ণ হওয়া, নষ্ট হওয়া, ধ্বংস হওয়া। তাহলে যে সকল অ্যান্টিজেন, যে সকল অ্যান্টিজেন প্লাজমা পর্দার গায়ে যুক্ত থাকে তাদের অ্যান্টিবডি ধ্বংস করে এবং আরবিসি এবং ফলে আরবিসি বিদীর্ণ হয় ও আরবিসি অন্তস্থ পদার্থ বাইরে বেরিয়ে আসে। একে হিমোলাইসিস বলে। 6 নম্বর, যাব কমপ্লিমেন্ট সক্রিয়করণ। আমরা পরের দিন কমপ্লিমেন্ট সিস্টেম পড়ব, ক্লাসিক্যাল পদ, নন ক্লাসিক্যাল পদ দুটো কথা পড়বো আমরা। অ্যান্টিজেন যখন অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠিত হয়। এনজাইম যখন সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়, যেমন এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠিত হয়, এখানেও যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে তখন কি হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন হবে, তার ফলে কমপ্লিমেন্ট সক্রিয়করণ হয়। আর সক্রিয় কমপ্লিমেন্ট আক্রান্ত স্থানে ফ্যাগোসাইটিক কোষকে কি করে, অ্যাট্রাক্ট করে, আকৃষ্ট করে, যাতে আক্রান্ত স্থানে ফ্যাগোসাইটিক কোষ চলে আসতে পারে। যত ফ্যাগোসাইটিক কোষ আসবে তত কি হবে, অ্যান্টিজেন গ্রাস করে নেবে, ফ্যাগোসাইটিস পদ্ধতির মাধ্যমে ধ্বংস করবে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন করে, ফলে কমপ্লিমেন্ট সক্রিয় হয়। সক্রিয় কমপ্লিমেন্ট আক্রান্ত স্থানের ফ্যাগোসাইট কোষকে আকৃষ্ট করে। এই 6টা স্টেপ ধাপের মাধ্যমে অ্যান্টিবডি কি করে, কাজ করে। আমরা এবার পরে যাচ্ছি, এটা বই বের করো।
বইটা না তো বইটা বন্ধ দিলে এটা খুলে নে। বল না বল যা এটা নতুন আমি দেখেছি আমি এটা পড়ো না এটা বল বল এটাও স্যার নতুন সংস্থা আমি কিছু উপরে পড়াচ্ছি স্যার কেন ও তাই হ্যাঁ স্যার বুঝেছেন আগে 2000 একটু আগে দিয়ে কোথায় আছে খুঁজে পাচ্ছি না পাগলা হয়ে যাচ্ছে পাগলা হয়ে যাচ্ছে না খাতা থেকে পড়তে আমি তো না বলেছি আমি যেগুলো খাতা থেকে আমি যেগুলো লিখে দিই সেগুলোই খাতা থেকে পড়তাম এই আবার যাচ্ছে এদিকে আমি যাচ্ছি স্যার এই আরেক দিকে এই আরেক দিকে যাচ্ছি স্যার না চাকরি করে কি হয়েছে না এদিকে যা এদিকে যা এদিকে দেখ তোর এদিকে এদিকে যা দাম দাম তারপরে কি অবস্থা থাকবে না মানুষ উঠে গেলে কতগুলো ক্রাইটেরিয়া দরকার দুটো পা আছে আর মানুষের বৈশিষ্ট্য ওই হাত দুটো হাত না ওরা কি জড়ো বড় মানে এই যে কথাগুলো বললাম না একটু বড় হয়েছিস তো আমাকে যদি কেউ বলতো আমার এই চামড়া ভেদ করে হাড়ে গিয়ে ঠেকতো আরো কি বললাম বুঝতে পারছিস হ্যাঁ ব্যাস মানে কি বললাম কি মিন করলাম কিছুই বোঝে না এই বাচ্চাদের মতন কথা বলে ও করে আমরা এর পরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি আন্তঃক্রিয়া আমরা আগের দিন বলেছিলাম উৎসেচকের কার্যপদ্ধতি সম্পর্কিত বিজ্ঞানী ফিশারের তালা চাবি মতবাদ যেখানে একটা নির্দিষ্ট চাবির সাহায্যে যেমন নির্দিষ্ট তালা খোলে একটা নির্দিষ্ট অ্যান্টিজেন নির্দিষ্ট অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় এটা হচ্ছে অনেকটা এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করার মতো তাহলে আমরা কি বললাম না একটা নির্দিষ্ট অ্যান্টিজেন যাকে আমরা ডিনোট করছি AG দ্বারা নির্দিষ্ট অ্যান্টিবডি AB সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন করে তার মানে নির্দিষ্ট অ্যান্টিজেন AG নির্দিষ্ট অ্যান্টিবডি AB তার মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স অ্যান্টিজেন অ্যান্টিবডি উভমুখী বিক্রিয়া এ আবার
অ্যান্টিজেন আর অ্যান্টিবডিতে পৌঁছতে পারে। কাইনেটিক্স অনুযায়ী, রাসায়নিক বিক্রিয়ার গতিতত্ত্ব অনুযায়ী একটা হচ্ছে K1 আর একটা হচ্ছে K2। উচ্ছেদকের কার্যপদ্ধতিতে K1 K2 মানে কি শিখেছিলাম? নিজের নাম কতদিন বলিনি, যে দেবকন্যা পাত্র কতদিন বলিনি, নাম মনে আছে তো? তাই 11-এর কথা জিজ্ঞেস করছেন। আপনার মান সম্মান কিছু আছে? কারুর মনে আছে? সবার নাম মনে আছে তো? আচ্ছা, K1 মানে হচ্ছে অগ্রমুখী বিক্রিয়া হারের কনস্ট্যান্ট। খাতাটা গিয়ে খুঁজবি 11-এর আছে ধ্রুবক। এবং খাতা বিক্রি করে দিয়েছিস? কি খাতা দিয়েছিস কেন? না পড়ুক, যাক ওই বায়োলজি খাতা নিয়ে চলে আসবি। K2 হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া হারের ধ্রুবক। এবার কিভাবে হবে? যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির আন্তঃক্রিয়া হবে, তাহলে প্রথমে অ্যান্টিবডিকে কি করতে হবে? উৎপন্ন হতে হবে। কখন অ্যান্টিবডি উৎপন্ন হবে? যখন আমাদের দেহে অ্যান্টিজেন প্রবেশ করবে। ফার্স্ট 1 নম্বর যে কাজ, সেটা হচ্ছে কি না, অ্যান্টিবডির উৎপাদন কাজ। প্রথমে অ্যান্টিবডি উৎপন্ন হবে যখন আমাদের দেহে যখন অ্যান্টিজেন প্রবেশ করবে। অ্যান্টিজেন প্রবেশ করার ফলে বি লিম্ফোসাইটের যে বাইরের দিকে যে পর্দা, যে অ্যান্টিবডি অবস্থান করে আছে আমরা বলে এসেছি, সেই অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেন কি হবে? যুক্ত হবে। তার ফলে অ্যান্টিবডি উদ্দীপিত হবে, অধিক সংখ্যক বি লিম্ফোসাইট তৈরি করবে। তার মধ্যে অধিকাংশ বি লিম্ফোসাইট প্লাজমা কোষে পরিণত হয়। প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিজেন প্রবেশ করলো, অ্যান্টিজেন প্রবেশ করার পরে বি লিম্ফোসাইটের বাইরের দিকে যে অ্যান্টিবডি আছে তার সঙ্গে অ্যান্টিজেন যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে বি লিম্ফোসাইট উদ্দীপিত হবে, সংখ্যায় বাড়বে। যেগুলো হলো তাদের মধ্যে অধিকাংশ বি লিম্ফোসাইট প্লাজমা কোষে পরিণত হবে। প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি সবসময় প্লাজমা কোষ থেকে তৈরি হয়। আমরা যে বি লিম্ফোসাইট বলছি, ডাইরেক্ট বি লিম্ফোসাইট করে না। আমরা যখন হিউম্যান ইমিউনিটি পড়বো তখন আমরা এই কথাটা বলি। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়ার নির্দিষ্টতা। এটা নির্দিষ্ট অ্যান্টিজেন নির্দিষ্ট অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে, দিয়ে গঠন করবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। 3 নম্বর হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডির বন্ধনী। অ্যান্টিজেন অ্যান্টিবডি কি হবে? যুক্ত হবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি যুক্ত হওয়ার ফলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু কোনো কোভ্যালেন্ট বন্ড নেই, কোনো সমযোজী বন্ধনী
গঠিত হয় না। বিভিন্ন ধরনের অসমযোজী বন্ধনী গঠিত হয়, হাইড্রোফোবিক বন্ধনী, আয়নিক বন্ধনী, আর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এরপরে কি হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের বন্ধনী। এরপরে কি হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের পরিণতি। এরপরে ওই যে নিউট্রালাইজেশন, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়ে গেছে। তারপরে কি হবে? অ্যান্টিজেনটা কি হবে? ধ্বংস হবে। ওই যে যেগুলো পদ্ধতিগুলো পড়েছি, নিউট্রালাইজেশন, প্রেসিপিটেশন, অপশনাইজেশন ইত্যাদি পদ্ধতি মাধ্যমে কি হবে? ধ্বংস হবে। এইখানে দুটো কথা আছে, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর একটা হচ্ছে ডায়াপেডিসিস। ফ্যাগোসাইটোসিস আমরা আগের দিন বলে এসেছি, কোষ পর্দার কাছে যদি অ্যান্টিজেন আসে তাহলে সেই অ্যান্টিজেনটাকে কোষ পর্দা কি করবে? ইনভ্যাজিনেশন তৈরি করবে, তারপরে নিয়ে নেবে, ভেতরে গহ্বর তৈরি করবে, উৎসেচকের সাথে সেই অ্যান্টিজেনটাকে লঙ্ঘন করবে। ডায়াপেডিসিস কি না, আমাদের কোনো স্থানে যদি রোগ জীবাণু আক্রমণ করে, সেই আক্রান্ত স্থানের শ্বেত রক্তকণিকা রক্তবাহের প্রাচীর গাত্র ভেদ করে বাইরে বেরিয়ে আসে, যে অ্যান্টিজেনটা ভেতরে প্রবেশ করেছে তার চারদিকে কি হবে? জড়ো হবে। তারপরে উৎসেচকের সাহায্যে বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সেই রোগ জীবাণুটাকে কি করবে? ধ্বংস করবে। এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর এটা হচ্ছে আপনি শুনেছিল তাহলে এর ফলে কি হবে না, যে অ্যান্টিজেনটা প্রবেশ করেছিল সেই অ্যান্টিজেনটা কি হবে? এই চারটে বলে দিল। তাড়াতাড়ি আপনি কি পয়সা পাওয়া যায়? পয়সা পাওয়া যায়? টাকা পাওয়া যায় না? কত হয়েছে আপনাদের? দেহের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করলে উক্ত অ্যান্টিজেন বি লিম্ফোসাইটের প্লাজমা পর্দার বাইরে অবস্থিত, বি লিম্ফোসাইটের প্লাজমা পর্দার বাইরে অবস্থিত অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়। ফলে বি লিম্ফোসাইট উদ্দীপিত হয় এবং সংখ্যায় বৃদ্ধি পায়। উদ্দীপিত হয় এবং সংখ্যায় বৃদ্ধি পায়। অধিকাংশ বি লিম্ফোসাইট প্লাজমা কোষে পরিণত হয় এবং প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। এবং প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। দু নম্বরে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়ার নির্দিষ্টতা।
পাচ্ছিস কাটবি না, দুটো আসছে দুটোর পরে তারপরে ট্রাই করিস। নার্সিং পার্সন দিতে গেলে কিন্তু নখ রাখা চলবে না, নখ রাখা চলবে না, চপল পরে যেতে হবে, এরকম অনেক নিয়ম আছে। কোনো গয়না অর্নামেন্টস কোনো থাকবে না গায়ে, ঘড়ি পরা যাবে না, অনেক নিয়ম আছে। ফুল স্লিভ জামা পরা যাবে না, টাইট জামা প্যান্ট পরা যাবে না, অনেক নিয়ম, পুরো গাইডলাইন রয়েছে। এরপরে এবার একটি নির্দিষ্ট অ্যান্টিজেন বলে দেবো, যখন সময় আসবে সব বলে দেবো। তার জন্য নখটাই কদিন দেখে নে। একটি নির্দিষ্ট অ্যান্টিজেন একটি নির্দিষ্ট অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন করে। কমপ্লেক্স গঠন করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের বন্ধনী হেডিং। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের মধ্যে কোনো সমযোজী বন্ধনী গঠিত হয় না। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের মধ্যে কোনো সমযোজী বন্ধনী গঠিত হয় না। এদের মধ্যে হাইড্রোফোবিক বন্ধনী, আয়নিক বন্ধনী, ভ্যান ডার VAN, ভ্যান ক্যাপিটাল VAN, ভ্যান ক্যাপিটাল VAN, ভ্যান একটু ছেড়ে ডার স্মল d স্মল e স্মল r, স্মল d স্মল e স্মল r, ভ্যান ডার ওয়ালস ক্যাপিটাল W, ডবল A LS, ভ্যান ডার ওয়ালস ফোর্স ইত্যাদি সৃষ্টি হয়। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের পরিণতি, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের পরিণতি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের অ্যান্টিবডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের অ্যান্টিবডি নিউট্রালাইজেশন, প্রেসিপিটেশন, অ্যাগ্লুটিনেশন, হিমোলাইসিস, অ্যাগ্লুটিনেশন, প্রেসিপিটেশন ইত্যাদি পদ্ধতির মাধ্যমে অ্যান্টিজেনকে ধ্বংস করে। প্রথম অ্যান্টিজেনকে ধ্বংস করে, ওই লালটা মানে বড়টা পুরো শেষ।